গভীর রাতের নীরবতা ভেঙে আসে দূরের কুকুরের আওয়াজ, আর কেউ একজন চুপি চুপি মাটিতে চাপা দিচ্ছে অপকর্মের ফল। মনে রাখুন, আল্লাহ কখনো অন্ধকারে মিথ্যাকে অজানা রাখেন না। এই রহস্যময় দৃশ্য আমাদের শেখায় সৎ পথই নিরাপদ পথ। নূরে নয়না চ্যানেল ভিজিট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি গল্পটি আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নূরের আয়না চ্যানেলের সঙ্গে থাকুন। গভীর নির্জনতায় ছেয়ে গেছে চারিদিক। নিকষ কালোতে অন্ধকার পরিলক্ষিত হচ্ছে আশেপাশে। মাঝে মাঝেই বাতাসে ভেসে আসায় রাস্তার কুকুরগুলোর আওয়াজে চারিপাশ মুখরিত হচ্ছে। কিন্তু এসব কিছুকে তোয়াক্কা না করে কেউ একজন এই গভীর রাতের আড়ালে নিজের করা অপকর্মকে মাটি চাপা দেওয়ার জন্য একটি পরিত্যক্ত জমিতে নীরবে চুপিসারে কবর খুঁড়ছে। তবে মাঝে মাঝে মাটিতে কোদালের আঘাতের শব্দে যেন নিস্তব্ধ প্রকৃতি কেঁপে উঠেছে। কবর খোঁড়া শেষ হতেই গাড়ির ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো অর্ধগলিত লাশটিকে টেনে কবর পর্যন্ত নিয়ে আসে সেই ব্যক্তি। তারপর লাশটিকে কবরে রেখে মাটি চাপা দিয়ে উক্ত স্থান দ্রুত ত্যাগ করে সে। বিগত ৩ দিন যাবৎ লাশের উটকো গন্ধে ঘরে টেকাটাই দায় হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। আর যাই হোক, লাশের সাথে এক ছাদের তলায় বাস করা অসম্ভব। অবশেষে এই আপদটাকে বিদায় করে বেশ আত্মতৃপ্তি হচ্ছে তার। গাড়ি ড্রাইভ করে নিজের বাংলোতে ফিরে এলো সে। রাতের অন্ধকার কেটে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সাথে পাখিদের কিচিরমিচিরে আন্দোলিত হচ্ছে চারিপাশ। স্নিগ্ধতায় পূর্ণ সকাল, যা একটি নতুন দিনের সূচনা। গভীর রাতের নির্মমতা, পাশবিকতা, নিষ্ঠুরতার মুখোশ পাল্টে ফেলতে, নিজেকে পাপমুক্ত করতে গোসলটা সেরে নিল সে। তার কাছে মনে হচ্ছে প্রতিটা জলের ফোঁটার সাথে তার ভেতরের পাপগুলো বেরিয়ে যাচ্ছে, আর সে পবিত্রতার চাদরে নিজেকে ঢেকে নিয়েছে। দিনের বেলায় স্নিগ্ধ, সরল, হাসি খুশি চেহারার আড়ালে যে এক বহুরূপীর বাস, তা কেউ কল্পনাতেও ভাবতে পারবে না। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে তলিয়ে গেল সে। ২০০৯ সাল। শিহরণ রেডিও স্টেশনে আরজে রুথিলা তাবাসসুমের সঞ্চালনায় চলছে একটি শো। সবাইকে আরও একবার স্বাগতম। আপনারা আছেন আরজে রুথিলার সাথে। আপনার পছন্দের গানটি শুনতে আমাকে SMS করুন ৭৮৯ নম্বরে। এই মুহূর্তে প্লে করে দিচ্ছি সৃজন ভাইয়ের পছন্দের গান মাঝে মাঝে তব দেখা পাই। সবাই সাথেই থাকুন। আমি আরজে রুথিলা তাবাসসুম, বর্তমানে রেডিও শিহরণে আরজে হিসাবে কাজ করছি। বিগত ১ বছর যাবৎ এই পেশার সাথে যুক্ত রয়েছি। খুব অল্প সময়েই প্রচুর সাড়া পেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছি। এখনও আমার কণ্ঠ শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। লোকমুখে আমার নাম প্রচলিত। আমার এই বিষয়টি বেশ ভালো লাগে, কিন্তু আজকের এই পর্যায়ে পৌঁছানোর পথটা এত সহজ ছিল না। আর কিছুদিন পর আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। ইচ্ছে ছিল অনার্স কমপ্লিট করেই জব খুঁজব, তবে ইচ্ছেটা এখন মন থেকে হারিয়ে গেছে। কেননা আমার বর্তমান পেশা আমার নেশায় পরিণত হয়েছে, জড়িয়ে গেছে এক মায়াজালে। আমার ধ্যান ভাঙল রূপকের ডাকে। মিস রুথিলা, আপনার শো আজকেও অনেক সাড়া আর হইচই ফেলেছে। আপনার কণ্ঠে জাদু আছে, যা একজন মানুষকে বিমোহিত করতে সক্ষম। আপনার কণ্ঠের মায়াজালে রোজ নতুন নতুন শ্রোতা জড়িয়ে পড়ছে। ধন্যবাদ রূপক সাহেব। আপনি কি এখন বাসায় যাবেন? না, হোস্টেলে। ও, এখানে আপনার কোনো আত্মীয় নেই? আজ ১ বছর পর হঠাৎ আমাকে নিয়ে এত জিজ্ঞাসা? না, মানে এমনি। আপনি সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন, তাই কখনো জিজ্ঞেস করে ওঠা হয়নি। আপনি বলতে না চাইলে থাক, কোনো সমস্যা নেই। আসলে এই পৃথিবীতে আমি ছাড়া আমার কেউ নেই। আমি বুঝতে পারিনি, দুঃখিত। সমস্যা নেই, আপনার জিজ্ঞাসা করাটা স্বাভাবিক। আমি কিছু মনে করিনি। আমি আসছি। রুথিলা! পিছুটাক শুনে ফিরে তাকালাম। বলুন রূপক। চলুন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। রাত তো অনেক হলো। না, প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। রুথিলা প্লিজ, না করবেন না। আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা চলুন।
এত রাতে হোস্টেলে ঢুকতে কোনো সমস্যা হয় না? এখন তো প্রায় রাত 1টা বাজতে চলল। আগে হতো, তবে এখন হোস্টেল কর্তৃপক্ষ আমার জন্য নিয়ম কিছুটা শিথিল করেছে। ও আচ্ছা, আমরা এসে পড়েছি রূপক। ও হ্যাঁ, আমি খেয়াল করিনি। আসি, ভালো থাকবেন। আর ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে লজ্জা দেবেন না। ওকে, মনে থাকবে। কেটে গেছে আরও 8টি মাস। আমার অনার্স শেষ হয়ে গিয়েছে, মাস্টার্সেও ভর্তি হয়ে পড়েছি, আর পাশাপাশি আমার জবটাও খুব ভালোভাবেই চলছে। আমার জনপ্রিয়তা এখন বলা চলে আকাশচুম্বী। আর যে রূপক হাসানের সাথে আমার সম্পর্কের ঘনিষ্ঠতা আরও 6-7 মাস আগেই বন্ধুত্বের পরিধি ছাড়িয়ে গভীরতায় রূপ নিয়েছে। আপনিময় সম্পর্কটা এখন তুমিতে এসে ঠেকেছে। তবে একটা বিপত্তি ঘটেছে, আর তা হলো আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। সে আমার সিনিয়র কলিগ এবং 5 বছর ধরে এই পেশার সাথে যুক্ত রয়েছে। আমার ক্যারিয়ারের শুরুতে ওর কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। আমাদের একটা বিষয়ে বেশ মিল রয়েছে। সেই বিষয়টি হলো রূপকেরও পরিবার নেই, আমার মতো অনাথ। বিষয়টা এই কিছুদিন আগেই জানলাম। ও অবশ্য ওর খালামণির কাছে মানুষ হয়েছে। ওর বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যান। সেই শোক সইতে না পেরে কিছুদিনের মাঝে ওর মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শুনেছি রূপকের মুখের বাবা মা নাকি একে অপরকে ভীষণ ভালোবাসতেন। তাদের অঢেল সম্পত্তি ছিল, যা বর্তমানে রূপকের নিয়ন্ত্রণাধীন। ওর পরিবার ওকে ঠকায়নি, ওর প্রাপ্য ওকে বুঝিয়ে দিয়েছেন। পৃথিবীতে ওনাদের মতো কিছু মহৎ মানুষের কারণেই বিশ্বাস ও ভরসা এই শব্দদ্বয়ের উপস্থিতি পৃথিবীর বুকে টিকে রয়েছে, নয়তো কবেই এই শব্দদ্বয় পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেত। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবে আমি ওর মতো সৌভাগ্য নিয়ে জন্মাইনি। আমার মেঝো চাচা চাচির কাছে বড় হয়েছি। তারা আমাকে এমন সব ব্যবহার উপহার দিয়েছে যা হয়তো কেউ তার সবচেয়ে অপছন্দের মানুষের সাথেও করে না। আমার মনে হয় এর চেয়ে যদি কাজের মেয়ে হয়ে জন্মানোই শ্রেয় ছিল। কাজের মানুষ বলে কাউকে ছোট করছি না, এসব ভাবছি কারণ তারা আমায় আগলে নেয়নি নিজেদের মেয়ে হিসেবে। সেই সময় অনেক কষ্টে নিজের লেখাপড়া চালিয়েছি, যার দরুন আজকে টিকে রয়েছি। আমার চোখের কোণাবে 1 ফোঁটা নোনা জল বেরিয়ে এলো পুরনো স্মৃতি চারণ করে। এই রে, এত সব ভাবতে গিয়ে আমার তরকারিটাই পুড়ে গেল। এখন এই পোড়া তরকারিতেই কাজ চালাতে হবে। নতুন করে আবার রান্না করার বিন্দুমাত্র ইচ্ছা বা শক্তি কোনোটি এখন আর নেই। আমি হোস্টেল ছেড়েছি, তা প্রায় 7 মাস হতে চলল। এখন একটা ফ্ল্যাটে ভাড়া থাকছি, আর এই ফ্ল্যাটটা রূপকের পরিচিত মানুষের। ওই আমায় বাসা খুঁজতে সাহায্য করেছে। আর বর্তমানে লেখাপড়া, কাজ সবটা মিলে বেশ ব্যস্ততার মাঝে সময় কাটছে। ঘড়ির কাঁটায় রাত 11:30 বাজতে চলল। তাই আর বিলম্ব না করে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বারান্দায় এসে বসলাম। এটা আমার খুব পছন্দের জায়গা। বারান্দায় কিছু ফুলের গাছ লাগিয়েছি, চারিদিক ফুলের ঘ্রাণে সুবাসিত হয়ে রয়েছে। আকাশ তারকাময়, জ্যোৎস্নার আলো যেন গলে গলে পড়ছে। ফিরে যাওয়া যাক ফেলে আসা দিনে, যখন আমার বাবা মা জীবিত ছিলেন। আমার পরিবার ছিল। 1993 সালের 2 জুন। রুথিলার বয়স তখন 6 কি 6.5। ওর বাবা ছিলেন রিয়ান রহমান, একজন চৌকো সেনা অভিকর্তা, আর মা ছিলেন তয়া হাসনাত, গৃহিণী। যৌথ পরিবারের সন্তান ছিল রুথিলা। 2 চাচা ও তাদের পরিবার, আর রুথিলাদের পরিবার। রিয়ান রহমান পরিবারের বড় সন্তান ছিলেন এবং তারা 3 ভাই ছিলেন। তার মা বাবা বেশ আগেই গত হয়েছিলেন। এই সকলকে নিয়েই তার সংসার সাজানো ছিল। কিন্তু হঠাৎ এক ঝড়ের কবলে সবটাই তছনছ হয়ে যায়। সেদিন ছিল এক রৌদ্রোজ্জ্বল দিন, তবে সেই উজ্জ্বলতা রুথিলার জীবনে কোনো সুখকর স্মৃতি বয়ে আনেনি। আম্মু, আমিও যাব তোমার সাথে। ছোট্ট রুথিলা তার আদরের মায়ের কাছে আবদার করে বসল। না মামনি, আমাদের জরুরি একটা কাজ আছে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। মামনি, বোঝার চেষ্টা করো। তোমার বাপি আমার জন্য অপেক্ষা করছে। তুমি মেজো মাম্মামের সাথে থাকবে, একদম দুষ্টামি করবেন না। আমি আসি মা, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে আম্মু, বাপিকে বলবে আমার চকলেট যেন কিনে তারপর বাসায় আসে। তার রুথিমা তার বাপির সাথে রাগ করেছে। ওকে মা, সাবধানে থাকবে। আসছি। কে জানতো এটাই মামের শেষ দেখা, শেষ কথা। সেই দিন রুথিলার বাপি আর মা ফিরেছিলেন বাড়িতে, কিন্তু লাশ হয়ে। তাদের সাথে ঠিক কি ঘটেছিল তা অজানাই রয়ে গেল। কেউ তা জানার চেষ্টা করেনি। ছোট্ট রুথিলার কাছে বোধগম্য হয়নি, তবে সে তার বাবা মায়ের লাশের পাশে বসে কেঁদেছিল। ধারণা করা হয় মাদক কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটাই রিয়ান রহমান ও তার স্ত্রীর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। এরপর থেকে আস্তে প্রিয়জনদের রূপ পাল্টে যেতে দেখেছে রুথিলা। রুথিলার বাবা মায়ের অঢেল সম্পত্তির লোভ তার আপনজনদের বদলে দিল। সব সম্পত্তি পেতে হলে রুথিলাকেই প্রয়োজন তাদের। পরিবারের প্রিয়জন থেকে প্রয়োজন হয়ে উঠল রুথিলা, আর তার চাচারা ঠিকই সম্পত্তি ছিনিয়ে নিতে সমর্থ হয়।
আর এরপর থেকে অত্যাচারের মাত্রাও বাড়তে থাকে। হঠাৎ করে বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। বাস্তবতা কেন এতটা নির্মম হয়? চোখের জল গাল বেয়ে গলা অবধি নেমে গেছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে নিলাম। রোজ কাঁদি, তাও এত জল আসে চোখে কোথা থেকে? বাইরের শক্ত খোলসের আড়ালে যে এক দুর্বল সত্তার বাস, তা কেউ জানে না। বারান্দা থেকে উঠা রুমে গেলাম। রাত এখন প্রায় 2টো পেরোয়েছে। বিছানায় শুয়ে ছটফট করছি, কিছুতেই ঘুম আসছে না। ছোটবেলায় বাপি আম্মুর সাথে কাটানো কিছু স্মৃতি ঝাপসা হয়ে দৃষ্টিপটে ঘুরে বেড়াচ্ছে। বুকের ভিতরে শুধু হাহাকার। শেষ রাতে চোখটা লেগে এলো। মায়াজাল সূচনা পর্ব, লেখনীতে নুসরাত তাবাসসুম মিথিলা। রেসপন্সের ওপর ভিত্তি করে 2য় পর্ব লেখা হবে। রিচেক হয়নি, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কার্টেসি ছাড়া কপি নিষেধ।